যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনারা জিততে পারবেন না, জেতার জায়গায় বামফ্রন্ট রয়েছে, সেই জায়গায় আপনারা প্রার্থী দিয়ে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন। পুরনো হিসাব দিয়ে নতুন অঙ্ক করা যায় না, ঠিক আছে? যাদবপুর লোকসভায় কোন অবস্থায় আইএসএফ আছে, বারাইপুরের জনসভাটা আর বারাইপুরের র্যালি হবে যখন, তখন বুঝতে পারবে যে আইএসএফ কোন জায়গায় আছে। ওরা হয়তো ভাবছে যে আইএসএফ ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ আছে, আর কোথাও তার বিস্তার লাভ ঘটেনি, কিন্তু ভিতরে ভিতরে যেসব জায়গায় এখন নতুন নতুন করে ঝান্ডা উঠছে, ভিতরে পাড়ায় গিয়ে খবর নিয়ে দেখুক সেখানে আইএসএফের অবস্থা কীভাবে ভিতরতে তৈরি হচ্ছে। সুতরাং পুরনো হিসাব মাথা থেকে সরিয়ে দিতে বলেন, নতুন অঙ্ক কষতে বলেন। এই যে চারটি উল্লেখযোগ্য চারটি প্রার্থী এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছে, বিজেপি, তৃণমূল, আইএসএফ এবং সিপিএম, আপনারা কত নম্বরে আসবেন? 4 নম্বরে না 3 নম্বরে থাকবেন? যতগুলো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবগুলো কম বেশি কলঙ্কিত। বিজেপির কলঙ্কের শেষ নেই, হ্যাঁ, আর তৃণমূলের তো একদম পা থেকে মাথা পর্যন্ত কলঙ্কিত, চোরে চোরে একদম শেষ। আর মানে বিজেপির তো প্রধানমন্ত্রী নিজে কি বলবো, বা ইলেকট্রাল বন্ডের স্ক্যামে যুক্ত। আর বাকি থাকে যেগুলো, সেগুলো তো অনেক দিন ধরে রাজ্য চালিয়েছে, তাদের নামে দুর্নাম বদনামের শেষ নেই। একমাত্র ফ্রেশ দল আইএসএফ, তার প্রার্থীও ফ্রেশ, তাদের দিকে মানুষ ঝুঁকছে। আইএসএফ আগামী দিনে নির্ণায়ক ভূমিকায় থাকবে। একটুখানি একটা, আপনারা এই আজকের কর্মী সভায় আমি বক্তব্য শুনতে দেখলাম যে আপনারা বলছেন যে একজন, যে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো ছোটোখাটো দ্বন্দ্ব থাকে সেগুলো মিটিয়ে নিয়ে এই ভোটে ঝাঁপিয়ে পড়ুন, তাহলে কি আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? শোনেন, হাঁড়ি খোলা এক জায়গায় থাকলে ঠকাবকি হয়, সব দলের আছে, আমাদের সেই জায়গায় এখনো পৌঁছায়নি। তবুও পাড়া লেভেলে, গ্রাম লেভেলে নিজেদের মধ্যে ছোটোখাটো সমস্যা থাকে, আমরা সেটাকে নিরসনের কথা বলেছি, অন্য কিছু বিষয় নয়। আপনি হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের কনভেনার, কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া। 7টা বিধানসভায় আমরা যখনই যেখানে যাচ্ছি অঞ্চলে থেকে আমরা ডোর টু ডোর আমাদের প্রার্থীকে নিয়ে পৌঁছে যাচ্ছি মানুষের দুয়ারে। আমাদের নওশাদ সিদ্দিকী একমাত্র ভাঙড় বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান, তার একটা নির্দেশ যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ, এই যে 10টা বছর প্রতিমা মণ্ডল যেভাবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পেয়েও একটা কোনো কাজ করেনি, কোনো পরিষেবা পায়নি। প্রায় 50 কোটি টাকা তিনি এমপি তহবিলে পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের হকের কথা একটাও বলেনি, কোনো তহবিলের টাকায় কোনো উন্নয়নও করে। কি বলবেন এই যে তৃণমূল কংগ্রেসের নেতা বারংবার দাবি করে যে তৃণমূলের শক্ত ঘাঁটি, আজকে সেই শক্ত ঘাঁটিতে একটা সভা হলো ক্যানিংপুর মাটিতে, কি বলবেন, কোথাও কি ভয় লাগছে না? দেখো, আইএসএফ ওইভাবে ভয় পায় না। আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে নওশাদ সিদ্দিকী আমাদেরকে শিখিয়েছে। সেহেতু সে যেই কোনো গড় হোক না কেন, সে শওকতের গড় হোক আর শাহজাহানের গড় হোক, কোথাও আমাদের কোনো সমস্যা নেই। আমরা প্রস্তুত আছি চোখে চোখ রেখে প্রশ্ন করতে, এবং আমরা মাঠে নেমে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা লড়াইটা জারি রাখবো। এই যে মা মাটির সরকার, 34 বছরের একটি দুর্নীতিগ্রস্ত সরকার সরিয়ে তারা মা মাটির শপথ নিয়ে এসছেন, তারা বলেছেন যে 34 বছরের রাজ্য অনেক পিছিয়ে গেছে, আমরা আগে নিয়ে যাবো, আমরা আমাদের সুযোগ দিলে মানুষ সুযোগ দিয়েছে। এবং দেখতে পাচ্ছি এই 10-12 বছরের মধ্যে দুর্নীতিতে আষ্টে পিষ্টে গিয়েছে, এমনকি মন্ত্রিসভা পুরো জেলে চলে যেতে পারে। কি বলবেন? মা মাটি মানুষ, মাও কাঁদছে, মাটিও কাঁদছে, আর সমস্ত মানুষও কাঁদছে। তিনটের সঙ্গেই বিশ্বাসঘাতকতা হয়েছে। মানুষ, জনগণ চেয়েছিল, মানুষ চেয়েছিল যে নতুন হয়তো টিএমসি সরকার ক্ষমতা আসলে বিকল্প কিছু হবে, কিন্তু 2011 থেকে 2024 একটা অন্ধকারময় যুগের সূচনা হয়েছে। নতুন কিছু এই দল থেকে আশা করা যায় না। যেভাবে ভাতা দিয়েছে, বর্তমান প্রত্যেকটা মানুষের মাথা পিছু 1 লক্ষ করে টাকা দেনা হয়ে গেছে। মানুষ বুঝতে পারছে আজকের এই মাসে যে ইলেকট্রিক বিল এসছে, যেটা 7 টাকা 7.5 টাকা ছিল, সেটা 9.5 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের মা বোনেদের যে লক্ষ্মীর ভান্ডার 500-র বদলে 1000 দিয়েছিল, বা 1000-এর বদলে 1200, সেটা বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে।